যে বিষয়ে হরিদাস বাবুকে আজকে এখানে আমন্ত্রণ জানালাম বা যে কারণে তাকে যুক্ত করেছি সেটা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ি কেন আলোচনায়, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। কি কারণে আলোচিত হচ্ছে গাইবান্ধা পলাশবাড়িতে কি এমন ঘটনা ঘটেছে যে এটা নিয়ে একটা দাঙ্গার মতো লাগতে হবে বা কিছু একটা। কিন্তু আমরা সেই বিষয়টি আজকে হরিদাস বাবুকে আমন্ত্রণ জানিয়েছি, সেটাই আমরা তার কাছ থেকে ছোট ছোট করে জানবো যে আসলে কেন, কবে থেকে, কখন থেকে যে এই পলাশবাড়িতে এই মন্দির ছিল, অথবা কি হয়েছে, মন্দিরে কি হয়েছে, এখন মূর্তি বানিয়েছে, মূর্তি আমাদের জন্য কোনো সমস্যা কিনা, বাংলাদেশের জন্য কোনো সমস্যা কিনা, বাংলাদেশের অখণ্ডতা ঠিক থাকবে কিনা, এগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তার আগে আরেকটু বলে নিই, আপনারা যুক্ত হতে থাকুন। দর্শক মন্ডলী, বিশেষভাবে আজকে আমরা একত্রিত হয়েছি আপনাদের হরিদাস বাবুর মতামতটি আমাদেরকে জানানোর জন্য। আমরা তো দূর থেকে শুনছি আমাদের তহিদি জনতা এক ধরনের আলটিমেটাম দিয়েছেন যে 72 ঘন্টার আলটিমেটাম সম্ভবত আজকে বাংলাদেশ সময় দুপুর 12টায় শেষ হবে। তারপরে তারা কি করবে এবং আইন প্রশাসন তারা কি কাজ করছে, কি ভূমিকা রাখছেন, সেগুলো আজকে আমরা সব হরিদাস বাবুর কাছে শুনবো। জি, আপনাকে আমন্ত্রণ চ্যানেল 16 এর পক্ষ থেকে। শুভেচ্ছা কিভাবে দেবো, চ্যানেল 16 এ আমন্ত্রণ। জি, আপনি একটু কথা বলবেন প্লিজ। আমার ভালো নাম আছেন? শ্রী হরিদাস জি, ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছেন এত কিছুর মধ্যে? উপায় নেই, এটা বাংলাদেশ। আচ্ছা, আচ্ছা, আপনার কাছে আমি এখন জানতে চাই আমাদের আখেরি খলিফা শ্রী আমাদের কি পিনাকি ভট্টাচার্য মহোদয় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তারপর আমি যতটুকু শুনেছি তারপরেই নাকি বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, আপনাদের মূর্তি ভাঙতে হবে এবং সেই মূর্তি বাংলাদেশের অখণ্ডতা, সেখানে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যাপক উপস্থিতি ঘটবে। আলটিমেটলি আমাদের গাইবান্ধা, পলাশবাড়ি, রংপুর ওই অঞ্চলটা ভারত নিয়ে নিতে চায়। আমি প্রথমেই আপনার কাছে এই কথা বলতে চাই, এখানে গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির কবে থেকে ছিল, নাকি আপনি নতুন করে তৈরি করেছেন? আসলে এটা 1787 সালে কৈলাস নামে এক রাজা ছিলেন। সেই রাজার দেওয়া জমিতেই দেবত্ব সম্পত্তি, নট গভর্নমেন্ট সম্পত্তি, কোনো সরকারি সম্পত্তি না, এটা দেবত্বর সম্পত্তি, আমাদের হিন্দুদের সম্পত্তি। সেটা 270 বছর আগে এক রাজা দিয়ে গেছেন আমাদের দেবত্বর নামে। কিন্তু আমরা এই এত বছর ধরে পূজা অর্চনা করে আসছি, মানে প্রতি বছরই আমরা পূজা করে আসছি, কালী পূজা করি, শিব পূজা করি, বিভিন্ন দেবতার পূজা করি। কিন্তু 2024 সালের 10ই আগস্ট এখানে আমরা একটা মন্দিরের সংস্কারের কাজ ধরি, গ্রামবাসী প্লাস আমার উদ্যোক্তায় গ্রামবাসী সহকারে সকল সনাতনী সম্প্রদায় মিলে আমরা এটা কাজ শুরু করি। 24 সালে? 24 সালের 10ই আগস্ট। হ্যাঁ, তখন কি কেউ বাধা দিয়েছিল আপনাদেরকে? আসলে অ্যাকচুয়ালি যখন আমরা এটা কাজ শুরু করি তখন পার্শ্ববর্তী যারা মুসলমান ভাই ছিল, বিভিন্ন ধরনের প্রশাসন ছিল, আমাদের হিন্দু সমাজ ছিল, প্লাস বর্তমানে যে নেবু মৌলানা যিনি এমপি জামায়াতের, উনিও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। উনি তখন বলেছেন যে হরিদাস, তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমরা পালন করব, কে কি বললে বলুক, তোমার কাজ তুমি করো। জি, এইটা আমরা, আচ্ছা, এটা ভালো কথাই বলছে। ভালো, এখন সমস্যাটা কি কারণে হলো এটা একটু জানতে চাই, কেন এই জিনিসটা এখন সামনে আসলো? অ্যাকচুয়ালি যখনই দেখছেন আমাকে নিয়ে বিভিন্ন ট্রল হচ্ছে, মিথ্যা অপপ্রচার হচ্ছে, এটাকে পুঁজি করে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা যায়। আসলে বাংলাদেশে তৌহিদি জনতা নামে কোনো ব্যানার নাই। এটি একটি মানে সাংঘাতিক এবং গুজব, এটাকে বলবো তৌহিদি জনতাবাদের একটা গুজব বাহিনী। এই গুজব বাহিনীর মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শ্রী পিনাকি ভট্টাচার্য। উনি জিনিসটাকে দেশের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করেছেন যে এই পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশকে কিভাবে দাঙ্গা বাঁধানো যায়, কিভাবে সেইটাকে হাতিয়ার হিসেবে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরকে বেছে নিয়েছেন উনি। আচ্ছা, শ্রী শ্রী পিনাকি ভট্টাচার্য মহোদয় কি আপনাদের ধর্মের নাকি অন্য কোনো ধর্মের? আসলে যেহেতু উনি পিনাকি ভট্টাচার্যদের মনে হচ্ছে হিন্দু, কিন্তু আদৌ কি উনি হিন্দু কিনা বা উনি কোনো নাম সংযোগ করছে কিনা, ওনার একটা ভাই আসছিলেন আমাদের মন্দিরে বগুড়া থেকে, ওনার আদিবাড়ি বগুড়া। উনি এসেছিলেন আজকে থেকে 5 মাস আগে, ওনার ভাই 10,000 টাকা দিয়েও গেছেন। উনি বলেছেন আমার ভাই যেন বাংলাদেশে আসতে পারে, সকল বিপদ কেটে যায়। উনি একটু মন্দিরে দানও করেছেন, আশুতোষ ভট্টাচার্য ওনার ভাই। আচ্ছা, আচ্ছা, তার মানে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের, আমাদের আখেরি খলিফা, তার ভাই আপনার ওখানে মন্দিরে দানও করেছেন এবং হ্যাঁ, 10,001 টাকা দান করেছেন। 10,001 টাকা আশীর্বাদ হচ্ছে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই। হঠাৎ পিনাকি ভট্টাচার্য মহোদয় খেপলেন কেন? জি, হঠাৎ পিনাকি ভট্টাচার্য মহোদয় আপনাদের উপর এরকম খেপলেন কেন যে ভারত আসলে ভারত বিষয়টা বাংলাদেশ? হচ্ছে, বিষয়টা একটা, উনি যতবারই উনি ষড়যন্ত্র করেছে, যে কোনো একটা ইস্যু নিয়ে, আচ্ছা, সেটা তার কাছে মন্দির মসজিদ ফ্যাক্ট না, তার বড় ফ্যাক্ট একটা গুজব করে দেশকে অস্থিতিশীল করা, এটাই তার মূল ব্যবসা।
জি, প্রিয় দর্শক, আমরা হরিদাস বাবু থেকে এখন যেটা শুনলাম, খুবই চমকপ্রদ কথা শুনলাম আমরা। এই মন্দিরে, গাইবান্ধার পলাশবাড়িতে যে মন্দির যার উদ্যোগ নিয়েছেন, আমাদের মন্দিরটা হচ্ছে 1700 কত বললেন? 1787 সাল, 60 সালে। আপনি কি কোনো 1787 সালে। সংস্কার 60 সালে আপনি কি কোনো সংস্কার করেছেন এই মন্দিরে? হ্যাঁ, আমি 2012 সালেও আমি এখানে কিছু টাকা দিয়েছিলাম জমি সংস্কারের জন্য। এরপরে 2024 সালের 10ই আগস্ট আমি চেষ্টা করি যে এই মন্দিরটা, এটা তো আমি একজন হিন্দু, আমারও তো ইচ্ছা হয় যে সুন্দর একটা মন্দিরে এসে ভক্তরা যেন পূজা পালি করে। সেই উদ্যোগে, সেই চিন্তা চেতনা থেকে আমি একটা, এখানে শুধু রামের বিগ্রহ নাই, এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের 53 ফিট, সেটা নিয়ে তো কোনো কথা হলো না। এখানে আছে আদিযোগী শিব 32 ফিট, সেখানে নিয়ে কোনো কথা হলো না। যখনই পিনাকি ভট্টাচার্যর শগুনের চোখ পড়ছে, তখন নিয়ে তৈরি জনতা এরা বলছে যে ভারত বল, আমি নাকি ভারতের এজেন্ট, আমি ভারতকে আপনি তুলে কি দেওয়ার ভারত জন্য গিয়ে রংপুর ক্ষেত্রে আপনি এসেছি। ভারত গিয়েছেন কখনো? ভারত গিয়েছেন, চক্রান্ত করেছেন কোনো? আমি আসলে আমার ভাই, আমি আজকে 2007 সালে ভারতে গিয়েছিলাম, সেটা আমি হয়তো বা পাসপোর্ট লাগে নাই, তখন অ্যাভেলেবেল, আমি বর্ডার দিয়ে গেছি, কিন্তু 2007 সালের পরে আমি ভারত কখনো যাইনি। তার মানে প্রায় 20 বছর বা 19 বছর আপনি কখনো ভারত যাননি। তাহলে পিনাকি ভট্টাচার্য মহোদয় যে এই অংশটা তুললেন, নরেন্দ্র মোদী সাহেবের সাথে নাকি আপনার মিটিং হয়েছে এবং আপনারা মিলে সব একসাথে ওই অংশটা, বাংলাদেশের ওই অংশটা ভারতকে দিয়ে দিতে চান, এইটার একটু উত্তর দিবেন। আরেকটু হচ্ছে, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই, তিনি যে আপনাদের মন্দিরে টাকা দিলেন, সহযোগিতা করেছেন, দান করেছেন, এটা কি পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই তাকে পিনাকি সাহেবকে জানায়নি? উনি খেপলে না আপনাদের মন্দিরে থাকবে না। জি। দাদা, দেখুন একটা কথা বলি, পিনাকি ভট্টাচার্য অপরাধ করছে, কিন্তু তার ভাই তার অপরাধ করেনি। সে দান করছে, আমরা দান গ্রহণ করছি, সে যে কোনো ব্যক্তি দান করতে পারে, সেটা দান গ্রহণ করতে। কিন্তু আমি যদি ভারতেই না যাই, তাহলে আমি কোন ব্যক্তি যে মন্দির করলেই যে ভারত দখল করবে, বিষয়টা কিন্তু এমন না। ভারত তো ইচ্ছা করলে আচ্ছা, অনেক কিছুই করতে পারে। আচ্ছা, আপনি বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের যে নাগরিক, এটা আপনি বিশ্বাস করেন তো না? আমি বাংলাদেশের নাগরিক, আমার জন্মস্থান বাংলাদেশ, আমার 14 গোষ্ঠী বাংলাদেশের নাগরিক। আচ্ছা, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের জন্য কাজ করতে চান। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাই দর্শকদেরকে, দর্শক মন্ডলী, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ভাই ওনাদের এখানে দান করেছেন, সেটা ওনারা সানন্দে গ্রহণ করেছেন। আমি আরেকটা জিনিস বলতে চাই, এই যে অখণ্ড ভারতের অংশটা, আমাদের এই অংশটা নিয়ে যাবে, এই কথাটা কি পিনাকি ভট্টাচার্য মহোদয় চালু করেছেন? তৌহিদি জনতা নাকি পিনাকি ভট্টাচার্য মহোদয় এই কথাটা না, চালু করেছেন? প্রথম শুরু করছেন হচ্ছে একটি মানচিত্র নিয়ে। ওই যে ভারতের একজন একটা মিডিয়া বলছিল, এই যে ভারত, এই যে রংপুর, এই যে রংপুর, ওইটাকে পিনাকি ভট্টাচার্য মূল মন্ত্র, এটা তৈরি জনতার মাঝে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়নি? আপনি তো ফোন করতে পারেন, ভাই রে, আপনি, আমরা তো একই, আপনি এরকম শুরু করলেন কেন? না, আসলে অ্যাকচুয়ালি পিনাকি ভট্টাচার্যর সাথে আমার কোনো সম্পৃক্ত নাই। আমি 24 আগস্টের পরে, সরকার পতনের পরে ওনার নামটা আমরা জানি যে উনি একজন মানুষ আচ্ছা, আছেন ফ্রান্সে, কিন্তু এর আগে আমি পিনাকি ভট্টাচার্যের নাম কখনো শুনি নাই। আচ্ছা, 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 ঠিক আছে। এখন উনি ফ্রান্স থেকে একটা ওহী নাজিল করলেন এবং বাংলাদেশের তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়লো। আলটিমেটাম কতক্ষণে দিয়েছে? উনি 72 ঘন্টা দিয়েছেন আমাদের। সেদিন একটি সবচেয়ে বড় কথা, একজন দেশের নাগরিক হিসেবে মানববন্ধন করতে পারে, সংবাদ সম্মেলন করতে পারে, কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামের বিগ্রহকে সে অপমান করলো, এটা কি ধর্ম অবমাননা হয় না? যে এখানে দীপু দাসকে হত্যা করা হলো একটা মানে মিথ্যা কথা দিয়ে, সেখানে আমার ধর্মকে সে ছোট করলো, জুতা পেটা করলো। আমি তো মন্দিরের কাজ বন্ধ করে দিচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে, তারপরেও তাদের চিন্তা চেতনা কি, তাদের ষড়যন্ত্রটা কোথায়, আমি এটা জানতে চাই দেশবাসীর কাছে, আচ্ছা, বিশ্ববাসীর কাছে। দেশবাসীর কাছে জানতে চান। আপনি কি এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছেন? আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য কি? আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য একটাই, দাদা আপনাকে নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমাদের, মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, যদি কোনো কিছু আসে সেটা আমরা প্রতিহত করব, এটা প্রশাসনের একদম স্পষ্ট ক্লিয়ার বক্তব্য। আচ্ছা, গুড, ভালো কথা। তাহলে এই 72 ঘন্টার আলটিমেটাম শেষ হলে তারা কি ঘোষণা দিয়েছেন? পিনাকি ভট্টাচার্য মহোদয় কি ঘোষণা দিয়েছেন, অথবা তৌহিদি জনতা কি তারা কি না, করবে? গতকাল একটা পিনাকি ভট্টাচার্যর একটা কথা বলছে যে কাজ বন্ধ করলে হবে না, এটা বুলডোজার দিয়ে এটা উড়ায় দিতে হবে, এবং এটার কোনো অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে। আচ্ছা, ওখানে আপনারা যে মূর্তিটা বানিয়েছেন সেটার কাজ কি শেষ হয়ে গেছে? না, এখনো শেষ না, হওয়া বাকি। এটা হচ্ছে 100%-এর মধ্যে 80% কাজ শেষ হয়ে গেছে, প্লাস 20% কাজ আছে। আমরা এটা জুলাই মাসে উদ্বোধন করতে চাইছিলাম। এটা আপনারা এখানে একটা কমপ্লেক্স, আমি শুনেছি যে এটা একটা কমপ্লেক্স বা নানান ধরনের বিভিন্ন জিনিস করার প্ল্যান আছে। আপনার কি কি করার প্ল্যান ছিল ওখানে, প্ল্যান আছে, একটু বলবেন প্লিজ। আসলে এটা শুধু মন্দির না, এটা একটি কমপ্লেক্স।
এখানে এখানে বৃদ্ধাশ্রম আছে, এখানে মেডিকেল কলেজ হসপিটালের যে প্ল্যান, সেখানে সব সব সম্প্রদায়ের লোক চিকিৎসা নিতে পারবে। এখানে আছে অনাথ আশ্রম, এখানে আছে হচ্ছে একটি শিল্পপতি জলের একটা ফ্যাক্টরি হচ্ছে, এখানে অনাথ আশ্রম হচ্ছে, এখানে গীতা শিক্ষা হচ্ছে, এখানে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে আমরা সনাতন ধর্মকে যে শিক্ষাটা দিব, যে শিক্ষার মধ্য দিয়ে সনাতন ধর্ম টিকে থাকবে, সেই ব্যবস্থাও আমরা করতেছিলাম। করছে। এখানে কি হসপিটাল দিবেন বলেছেন, হসপিটালটা কি শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নাকি? না না, দেখেন আপনি বাংলাদেশে অনেক ইসলামিক হসপিটাল আছে, সেখানে কি হিন্দুরা চিকিৎসা নেয় না? সেখানে কি হ্যাঁ। খ্রিস্টানরা চিকিৎসা নেয় না? সব ধর্মেই চিকিৎসা নিবে। আচ্ছা, তাহলে সব ধর্মের মানুষদের জন্যই। হ্যাঁ, আর বৃদ্ধাশ্রম বা ওইরকম ওগুলো কিসের জন্য? না, বৃদ্ধাশ্রমটা হচ্ছে সকল হিন্দু মুসলমান থাকতে পারবে, তবে আলাদা আলাদা ভাবে তাদেরকে রাখার প্ল্যান আছে, কারণ প্ল্যান আছে। অনেক, হ্যাঁ প্ল্যান আছে আমাদের। তার মানে অনেক কিছু করার আপনাদের প্ল্যান আছে, এবং সেগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় সবকিছু। এখানে মন্দির শুধু নট আপনাদের জন্য। হিন্দু, শুধু হিন্দু না, সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কমপ্লেক্সটা তৈরি হয়েছিল। আচ্ছা, এই মন্দির বা এই মূর্তি ভাঙার জন্য আপনাকে কেউ হুমকি দিয়েছে যে আপনি এটা নিজে ভেঙে ফেলুন? অ্যাকচুয়ালি দেখুন, এটা বাংলাদেশ, আমরা সংখ্যালঘু, যেখানে আমরা নিরাপদ পাই না, যেখানে আমাদের জীবন ঝুঁকিপূর্ণ, সেখানে রাম মন্দির বিগ্রহটা কিভাবে থাকে, যদি আপনারা সেইভাবে আমাকে ব্যাখ্যা দেন, যে এখানে আমাকে মেরে ফেলানোর ষড়যন্ত্র হচ্ছে, বলতেছে হরিদাসকে গ্রেপ্তার করতে হবে, না হরিদাসকে আমরা মেরে ফেলবো, এরকম প্রকাশ্য বক্তব্য দিচ্ছে তারা আলটিমেটামে। আচ্ছা, এখন মূর্তি ভাঙার কোনো আলটিমেটাম দিয়েছে? মূর্তি বা আপনাকে তো মারবেই, হ্যাঁ, তারপরে আর মূর্তি ভাঙার কোনো আলটিমেটাম দিয়েছে হ্যাঁ, বা আলটিমেটাম আপনাকে দিয়েছে, ভাঙতে যদি নির্দেশ? 72 ঘন্টা পার হয়ে যায়, সরকার যদি কোনো মানে পদক্ষেপ না নেয়, আমরা তৈরি জনতা, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা ওটাকে ভেঙে ফেলবো। এখন আপনার মেনু থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য? আমার একটা দেশবাসীর কাছে উদ্দেশ্য, আমি ভারতের এজেন্ট কিনা এটা প্রমাণ করুক, এটা অবৈধ কোনো অর্থ আছে কিনা এটা প্রমাণ করুক। তবে সম্প্রীতির বাংলাদেশে আমরা সাম্প্রতিক বিনষ্ট করতে চাই না। আমরা দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমাদের ধর্ম প্রতিষ্ঠানগুলো যেন থাকে। আমরা তো ধর্মের মধ্য দিয়ে, মানবতার মধ্য দিয়ে আমরা এই দেশে বসবাস করে আছি। আমাদের বাপদাদার সম্পত্তি আছে জায়গায় জায়গায়। রাম মন্দির কি শুধু একটি গ্রামে? প্রত্যেকটা গ্রামে গ্রামে রামের সাথে সম্পৃক্ততা আছে। আমি সরকারের কাছে অনুরোধ করি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে অনুরোধ করি, আমার ধর্ম আমি পালন করব, তার ধর্ম তার। আমি কত বড় মন্দির বানাবো, আপনারা কত বড় মসজিদ বানাবেন, এটা তো বড় ফ্যাক্ট না? মনুষ্যত্ব, মানবতা। আচ্ছা, একজন একটু প্রশ্ন করেছে, আমি একটু নেই। ইসমাইল স্যার, আপনার মাধ্যমে জানতে চাই, চন্দ্রনাথ মন্দির যেখানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে, সেখানে কোনো বড় ধরনের মানববন্ধন হয় না, চন্দ্রনাথ মন্দির নিয়ে কেন হিন্দুরা একজোট হয়ে মানববন্ধন করতে দেখতে পাই না? এটার একটু বক্তব্য কি আপনি দিতে পারবেন? না, দরকার নেই আমাদের। না, আসলে অ্যাকচুয়ালি এটা তাদের একটা ফ্যাক্ট। মন্দির তো আমাদের সবার মন্দির, সমান মন্দির। আমার মন্দিরের যে মানববন্ধন যে করতেছে, এটা শুধু মন্দির রক্ষার জন্য না, আমার ভগবান শ্রীকৃষ্ণকে জুতো দিয়ে পেটাইছে, এই জন্যই মানববন্ধন হচ্ছে। আচ্ছা, ওই মানববন্ধনটাকে আপনারা করেছেন আপনাদের পক্ষ থেকে? না, আমার পক্ষ থেকে না, এটা তাদের ধর্মের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা থেকে তারা মানববন্ধন করতেছে। আচ্ছা, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে, আচ্ছা আমি আমার কথা পরে বললাম, আপনার আর কোনো বক্তব্য আছে কিনা যেগুলো আমি হয়তো বলতে মনে নেই? আপনি একটু বলবেন প্লিজ। আসলে পিনাকি ভট্টাচার্য যিনি বলেছেন যে রংপুরের প্রবেশদ্বার, আসলে এটা রংপুরের প্রবেশদ্বার না, এটা কোনো সরকারি জায়গা নয়, এখানে কোনো মসজিদ ছিল না। 1787 সালে যদি হিন্দুদের সম্পত্তি দেবতার নামে দান করে, সেখানে কি মসজিদ থাকা অবস্থায় কি দান করতে পারে? অবশ্যই না। রংপুরে আমাদের পলাশবাড়ি যেখানে বলা হচ্ছে, পলাশবাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে 3 কিলোমিটার দূরে, যদি মন্দিরে আপনি প্রবেশ না করতে পারেন, তাহলে আপনি রাম বিগ্রহটা দেখতে পারবেন না। এটি খোলা জায়গা নয়, যেখানে বাংলাদেশের মন্দির, যে কোনো মন্দির নিরাপদ নয়, সেই জায়গায় রাম বিগ্রহটা কিভাবে নিরাপদ? একটি বামনডারি দেওয়া আছে, বামনডারির ভেতরে রাম মন্দিরটি তৈরি করা, যেটি বলতেছে, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে যে এখানে ভারতের এজেন্ট। ভারতের একটি টাকা এই মন্দিরে আছে কিনা, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে আমি জিজ্ঞেস করবো, স্যার আপনি খতিয়ে দেখেন যে এটা একটি টাকা ভারতের আছে কিনা। তবে হ্যাঁ, ভারতের হাই কমিশনার এসেছিলেন আমার উদ্দেশ্যে না, আমার মন্দিরের উদ্দেশ্যে না। উনি গাইবান্ধা ডিসি স্যার কাছে যাবেন, উনি ওনার পিএস ওনাকে বলেছেন, স্যার গাইবান্ধা একটা সুন্দর মন্দির হচ্ছে এখানে। উনি সেই মানে উনি আসেন, আমি লোভ করতেই পারি যেহেতু একটু ভারতের হাই কমিশনার, ওনার কাছে কিছু নিতে পারি কিনা। সেই উপলক্ষে আমি একটি বিগ্রহ উদ্বোধন করাইছি। আমার লোভ হতেই পারে, যদি আমি যেহেতু আমি মন্দির করতেছি, আমার সনাতনীরা মন্দির করতেছে, উনি যদি কিছু দান করেন, এই দানটা দিয়ে তো অন্তত আপনার একটা ভালো কিছু করতে পারবো। তবে উনি 86,000 টাকা ওনার নিজের অর্থায়নে আমাকে দিয়েছেন।